2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ড্যারেন অ্যাসিমোগালু, জেমস এ রবিনসন এবং সাইমন জনসন। গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণার জন্য তারা তিনজন অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। কিন্তু এটার মানে আসলে কি? এটার মানে বোঝার জন্য অ্যাসিমোগলু এবং রবিনসনের যৌথভাবে লেখা একটা বইয়ের দিকে আমরা নজর দেব। বইয়ের নাম হোয়াই নেশনস ফেইল। মোটা দাগে এখানে বলা হয়েছে কেন কিছু রাষ্ট্র ধনী এবং কেন কিছু রাষ্ট্র গরিব। প্রথম দৃষ্টিতে মনে হতেই পারে দূর এটা কিছু হইল নাকি। আসলে ব্যাপারটা এত সহজ না, কারণ ল্যান্ডলকড যে দেশগুলো আছে সে দেশগুলোর স্বভাবতই গরিব হওয়ার কথা, যেমনটি মধ্য আফ্রিকা এবং সাহেলিয়ান অঞ্চলের দেশগুলো। কিন্তু ঠিক তার অপর দিকে লুক্সেমবার্গ এবং লিচটেনস্টাইনের মতো ল্যান্ডলক দেশগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। হোয়াই নেশনস ফেইল এই বইয়ের কেন্দ্রীয় তত্ত্বগুলোর মধ্যে প্রধান হলো একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা দারিদ্র্যের প্রধান নির্ধারক হচ্ছে তার রাজনৈতিক এবং তার অর্থনৈতিক প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক নাকি শোষণমূলক হবে তার উপর নির্ধারণ করে ওই রাষ্ট্রের ভাগ্য। এখন এটা বলা যেতে পারে ভাই এর তো কমন সেন্স। আসলে তারা নোবেল পুরস্কারটি পেয়েছে এই কমন সেন্সের পিছনে কারণ খোঁজার জন্য, এবং এই কারণ খুঁজতে তারা প্রমাণ সংগ্রহ করেছেন ইতিহাস থেকে। এই জিনিস প্রমাণ করতে তারা এক পর্যায়ে উপনিবেশবাদের ধারণায় চলে গিয়েছেন। বইয়ের লেখকরা দেখান উপনিবেশ তৈরির আগে একসময় যে সকল রাষ্ট্রগুলো ধনী ছিল, যেমন পেরু এবং মেক্সিকো, তারা উপনিবেশ তৈরির পরে হয়ে যায় গরিব। কারণ পেরুতে ছিল ইনকা সভ্যতা, মেক্সিকোতে ছিল অ্যাজটেক সভ্যতা। তারা কিন্তু একটা স্বয়ংসম্পূর্ণ এবং ধনী সভ্যতা ছিল, তাই ওইখানে উপনিবেশ তৈরির পরে শুধুমাত্র ওই সকল সভ্যতাকে শোষণ করার উপরেই মনোযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে উপনিবেশ তৈরির আগে যে সকল অঞ্চল ছিল খুবই দরিদ্র, যেমন যুক্তরাষ্ট্র বা কানাডা, ওই সকল অঞ্চল কিন্তু উপনিবেশবাদের পরে হয়ে গেছে ধনী। কারণ অনুন্নত এলাকাগুলোতে শোষণ করার মতো জিনিস কিন্তু ছিল না, তাই ওইখানে প্রথমেই তৈরি করতে হয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান। এই যে ঘটনা, এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে রিভার্সাল অফ ফরচুন নামে। সিমিলার উদাহরণ কিন্তু কোরীয় উপদ্বীপে দেখা যায়। উত্তর কোরিয়াতে রয়েছে শোষণমূলক প্রতিষ্ঠান, রাজনৈতিক স্বৈরতন্ত্র, আবার দক্ষিণ কোরিয়াতে রয়েছে অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান এবং আইনের শাসন। ফলাফল কি? ফলাফল হলো একই জাতি, সংস্কৃতি একই, তবুও দক্ষিণ কোরিয়া সমৃদ্ধ এবং উত্তর কোরিয়া দারিদ্র্যে জর্জরিত। অর্থাৎ মোটা দাগে তারা যেই জিনিসটি প্রমাণ করলেন তা হলো শুধু উন্নত অর্থনীতির দেশই অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান তৈরির ক্ষমতা রাখে। ব্যাপারটা কিন্তু এইরকম না, বরং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান দ্বারাই অর্থনীতির উন্নতি সম্ভব।